সুপ্রিয় শিক্ষার্থীরা, রসায়নের এই অনলাইন ক্লাসে তোমাদেরকে সুস্বাগতম। আজ পরিমাণগত রসায়নের উপর 15তম ক্লাস। গত ক্লাসটিতে আমি তোমাদেরকে জারণ বিজারণ বিক্রিয়া এবং জারণ সংখ্যা শিখিয়েছি। এই ক্লাসটিতে জারণ সংখ্যা নির্ণয়ের পদ্ধতি দেখব, অর্থাৎ কিভাবে একটা যৌগে কোন একটি পরমাণুর জারণ সংখ্যা নির্ণয় করতে হয়। এই জারণ সংখ্যা নির্ণয়ের কতগুলো নিয়ম রয়েছে, আমি আগে নিয়মাবলী সম্পর্কে একটু তোমাদেরকে জানাচ্ছি। নিয়মাবলী, জারণ সংখ্যা নির্ণয়ের নিয়মাবলী। প্রথমত, মৌলিক অবস্থায় পরমাণু সমূহের জারণ সংখ্যা সাধারণত শূন্য ধরা হয়। যেমন মনে করো সোডিয়াম, ক্যালসিয়াম, সালফার, সালফারের 8টা পরমাণু নিয়ে সালফারের অণু গঠিত। ফসফরাস, এরপর ক্লোরিন, অক্সিজেন, নাইট্রোজেন, ফ্লোরিন। দেখো এরা কিন্তু সবাই মৌলিক পদার্থ, কারণ একই মৌলের পরমাণু দ্বারা গঠিত। ক্লোরিন অণু 2টা ক্লোরিন পরমাণু রয়েছে, একই মৌল দ্বারা গঠিত। অক্সিজেনও ঠিক তাই, নাইট্রোজেনও তাই, ফ্লোরিনও তাই। এরা কিন্তু সবাই মৌলিক অণু। তাহলে মৌলিক অবস্থায় এদের জারণ সংখ্যা সাধারণত শূন্য ধরা হয়। অর্থাৎ এখানে সোডিয়ামের জারণ সংখ্যা শূন্য, ক্যালসিয়ামের জারণ সংখ্যা শূন্য, সালফারের জারণ সংখ্যা শূন্য, সবারই জারণ সংখ্যা শূন্য। তারপরে প্রথমত আমাদের কি মনে রাখতে হবে, যে মৌলিক অবস্থায় পরমাণু সমূহের জারণ সংখ্যা শূন্য ধরা হয়। দ্বিতীয়ত, এক পরমাণু বিশিষ্ট যদি কোনো আয়ন হয়, এক পরমাণু বিশিষ্ট কোন আয়ন হলে সেই আয়নের চার্জের সংখ্যাই হবে ওই পরমাণুর জারণ সংখ্যা। যেমন মনে করো সোডিয়াম আয়ন, ক্যালসিয়াম আয়ন, অক্সাইড আয়ন। এই সকল আয়নে সোডিয়ামের জারণ সংখ্যা +1, ক্যালসিয়াম 2+ আয়নে ক্যালসিয়ামের জারণ সংখ্যা +2, অক্সাইড আয়নে অক্সিজেনের জারণ সংখ্যা -2। অর্থাৎ এক পরমাণু বিশিষ্ট আয়নের চার্জের সংখ্যাই হলো ওই পরমাণু জারণ সংখ্যা। তৃতীয়ত, পর্যায় সারণীর অনেক গ্রুপে যে সকল মৌল রয়েছে তারা যদি কোনো যৌগ গঠন করে, তাহলে সে সকল যৌগে ওই অনেক গ্রুপের মৌলগুলোর জারণ সংখ্যা হবে +1। অর্থাৎ পর্যায় সারণীর অনেক গ্রুপে যে সকল মৌল, যেমন হাইড্রোজেন, লিথিয়াম, সোডিয়াম, পটাশিয়াম, রুবিডিয়াম, সিজিয়াম, এরা যদি কোনো যৌগ গঠন করে, যেমন মনে করো হাইড্রোজেন যৌগ গঠন করলো পানি, অর্থাৎ এখানে হাইড্রোজেনের জারণ সংখ্যা +1। লিথিয়াম যদি কোনো যৌগ গঠন করে, মনে করো লিথিয়াম ক্লোরাইড, তাহলে এই যৌগে লিথিয়ামের জারণ সংখ্যা হবে +1। সোডিয়াম যদি কোনো যৌগ গঠন করে, মনে করো সোডিয়াম ক্লোরাইড, তাহলে এই সোডিয়াম ক্লোরাইড যৌগে সোডিয়ামের জারণ সংখ্যা হবে +1। অর্থাৎ পর্যায় সারণীর অনেক গ্রুপে যে সকল মৌল রয়েছে এরা যদি কোনো যৌগ গঠন করে, ওই সকল যৌগে এই সকল পরমাণুর জারণ সংখ্যা হবে +1। আশা করছি তোমরা বুঝতে পেরেছো। একইভাবে পর্যায় সারণীর 2A গ্রুপে যে সকল মৌল রয়েছে, পর্যায় সারণীর 2A গ্রুপে যে সকল মৌল রয়েছে, অর্থাৎ বেরিলিয়াম, ম্যাগনেসিয়াম, ক্যালসিয়াম, এরা যদি কোনো যৌগ গঠন করে, তাহলে সে সকল যৌগে এদের জারণ সংখ্যা হবে +2। যেমন মনে করো ম্যাগনেসিয়াম ক্লোরাইড, এখানে ম্যাগনেসিয়ামের জারণ সংখ্যা +2। ক্যালসিয়াম ক্লোরাইড, এখানে ক্যালসিয়ামের জারণ সংখ্যা +2। তার মানে পর্যায় সারণীর অনেক গ্রুপের মৌল এরা কোনো যৌগ গঠন করলে সে সকল যৌগে এদের জারণ সংখ্যা হবে +1। আর পর্যায় সারণীর 2A গ্রুপের যে সকল মৌল রয়েছে এরা যদি কোনো যৌগ গঠন করে, সে সকল যৌগে এদের জারণ সংখ্যা হবে +2। অবশ্যই এই বিষয়গুলো মনে রাখতে হবে। এবার নাম্বার 4, হ্যালোজেন গুলো সাধারণত, অর্থাৎ যদি কোনো হ্যালোজেন গুলো যদি কোনো যৌগ গঠন করে, অর্থাৎ ফ্লোরিন, তারপরে ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন, এরা যদি কোনো যৌগ গঠন করে, সে সকল যৌগে এদের জারণ সংখ্যা সাধারণত -1 হয়।
যেমন হাইড্রোজেন ফ্লোরাইড, এখানে ফ্লোরিনের জারণ সংখ্যা -1। সোডিয়াম ক্লোরাইড, এখানে ক্লোরিনের জারণ সংখ্যা -1। তবে এই হ্যালোজেনগুলো যদি কোনো অক্সিজেনের সাথে যুক্ত হয় এবং কেন্দ্রীয় পরমাণু হিসেবে থাকে, তাহলে জারণ সংখ্যা পরিবর্তন হয়ে যাবে এবং পরিবর্তনশীল জারণ মান প্রদর্শন করবে। যেমন মনে করো পারক্লোরিক অ্যাসিড HClO4, দেখো ক্লোরিন পরমাণুটা অক্সিজেনের সাথে যুক্ত রয়েছে এবং এটা কেন্দ্রীয় পরমাণু হিসেবে আছে। এক্ষেত্রে ক্লোরিনের জারণ সংখ্যা আর -1 হবে না। সেক্ষেত্রে আমরা বের করে একটু দেখি যে ক্লোরিনের জারণ সংখ্যা কত। হাইড্রোজেনের +1 যোগ ক্লোরিনের ধরে নিলাম x আর অক্সিজেনের -2 গুণ 4 = 0। তাহলে পা 1 + x - 8 = 0। তাহলে অতএব x = +7। তার মানে এই পারক্লোরিক অ্যাসিডে ক্লোরিনের জারণ সংখ্যা হলো +7। তাহলে দেখো এক্ষেত্রে ক্লোরিনের জারণ সংখ্যা আর -1 হচ্ছে না। তাহলে এভাবে হ্যালোজেনগুলো যদি অক্সিজেনের সাথে যুক্ত হয়ে এবং সে যুক্ত থাকে এবং সেক্ষেত্রে কেন্দ্রীয় পরমাণু হিসেবে যদি থাকে, তাহলে অবশ্যই পরিবর্তনশীল জারণ সংখ্যা প্রদর্শন করবে। আচ্ছা, এবার হাইড্রোজেনের কথা একটু জানা যাক যে হাইড্রোজেনের জারণ সংখ্যা কি। হ্যাঁ, হাইড্রোজেন যদি অণু হিসেবে থাকে, নিরপেক্ষ অণু হিসেবে থাকে অর্থাৎ মৌলিক হিসেবে থাকে, সেক্ষেত্রে অবশ্যই এখানে হাইড্রোজেনের জারণ সংখ্যা 0। কিন্তু এই হাইড্রোজেনটা যদি কোনো ধাতব পদার্থের সাথে যুক্ত থাকে, তাহলে এর জারণ সংখ্যা হবে -1। যেমন মনে করো ক্যালসিয়াম হাইড্রাইড। এই ক্ষেত্রে ক্যালসিয়ামের জারণ সংখ্যা +2, কারণ পর্যায় সারণীর 2A গ্রুপে মৌল, আর হাইড্রোজেনের জারণ সংখ্যা -1। তাহলে সোজা কথা, হাইড্রোজেন যদি কোনো ধাতব পদার্থের সাথে যুক্ত থাকে, তাহলে সেই ক্ষেত্রে হাইড্রোজেনের জারণ সংখ্যা হবে -1। আর অন্যান্য সকল যৌগে হাইড্রোজেনের জারণ সংখ্যা +1। যেমন মনে করো পানিতে হাইড্রোজেনের জারণ সংখ্যা কত? +1। হাইড্রোজেন পারঅক্সাইড, এখানে হাইড্রোজেনের জারণ সংখ্যা +1। তাহলে নিশ্চয়ই বুঝতে পেরেছো যে হাইড্রোজেন অণু হিসেবে থাকলে এখানে হাইড্রোজেনের জারণ সংখ্যা 0। হাইড্রোজেন যদি ধাতব পদার্থের সাথে যুক্ত থাকে, সেই ক্ষেত্রে হাইড্রোজেনের জারণ সংখ্যা -1। আর হাইড্রোজেন যদি কোনো অধাতব পদার্থের সাথে যুক্ত থাকে, যেমন অক্সিজেন, তাহলে সেই ক্ষেত্রে এই হাইড্রোজেনের জারণ সংখ্যা +1। আর মনে করো হাইড্রোক্লোরিক অ্যাসিড, অধাতব পদার্থ, এখানেও হাইড্রোজেনের জারণ সংখ্যা +1। আশা করছি তোমরা হাইড্রোজেনের জারণ সংখ্যা সম্পর্কে বুঝতে পেরেছো। এবার অক্সিজেনের বিষয়টা একটু জানা যাক। অক্সিজেন, এই অক্সিজেনের জারণ সংখ্যা অবশ্যই যদি মৌলিক পদার্থ হিসেবে থাকে, তাহলে জারণ সংখ্যা অবশ্যই কি হবে? 0। আর অক্সিজেন যদি কোনো যৌগ গঠন করে, যেমন মনে করো পানি H2, সকল যৌগে অক্সিজেনের জারণ সংখ্যা সাধারণত -2। শুধুমাত্র ব্যতিক্রম পারঅক্সাইড এবং সুপারঅক্সাইডে। যেমন মনে করো হাইড্রোজেন পারঅক্সাইড, এখানে অক্সিজেনের জারণ সংখ্যা -1। হাইড্রোজেন পারঅক্সাইডে অক্সিজেনের জারণ সংখ্যা -1। আর সুপার অক্সাইডে হচ্ছিল -1/2, যেমন পটাশিয়াম সুপার অক্সাইড। তাহলে পার অক্সাইডে অক্সিজেনের জারণ সংখ্যা -1, সুপার অক্সাইডে অক্সিজেনের জারণ সংখ্যা -1/2, আর অন্যান্য সকল যৌগে অক্সিজেনের জারণ সংখ্যা -2। তাহলে নিশ্চয় বিষয়টা অবশ্যই মনে রাখবে যে সকল যৌগেই অক্সিজেনের জারণ সংখ্যা -2, শুধুমাত্র পার অক্সাইড এবং সুপার অক্সাইড একটু ব্যতিক্রম। পার অক্সাইড যৌগে অক্সিজেনের -1 আর সুপার অক্সাইডে অক্সিজেনের -1/2, আর অন্যান্য সকল যৌগে অক্সিজেনের জারণ সংখ্যা -2। এবার একটা বিষয় লক্ষ্য করো, কোন নিরপেক্ষ অণুতে পরমাণু সমূহের জারণ সংখ্যার যোগফল সর্বদা 0 হয়। যেমন মনে করো পানি একটি নিরপেক্ষ অণু, সালফিউরিক অ্যাসিড একটু নিরপেক্ষ অণু। এই নিরপেক্ষ অণুতে হাইড্রোজেন এবং অক্সিজেন পরমাণু রয়েছে। এই পরমাণু সমূহের জারণ সংখ্যার যোগফল 0। সালফিউরিক অ্যাসিডে দেখো হাইড্রোজেন, সালফার, অক্সিজেন রয়েছে। এই পরমাণু সমূহের জারণ সংখ্যার যোগফল 0। অর্থাৎ একটি নিরপেক্ষ অণুতে পরমাণু সমূহের জারণ সংখ্যার যোগফল সর্বদাই 0 হয়।
একটু যদি লক্ষ্য করো, দেখো যে হাইড্রোজেনের জারণ সংখ্যা +1 গুণ 2 আছে এখানে দুইটা পরমাণু, সালফারের জারণ সংখ্যা এখানে +6, অক্সিজেনের জারণ সংখ্যা -2 আর অক্সিজেন আছে 4টা। দেখো এই কটা গুণ করে যোগ করলে 0 হবে, অর্থাৎ নিরপেক্ষ অণুতে পরমাণুর সময় জারণ সংখ্যার যোগফল 0। এবার আরেকটা বিষয় জেনে নাও, কোন আয়নে অবস্থিত পরমাণু সমূহের জারণ সংখ্যার যোগফল ওই আয়নের চার্জের সমান। যেমন মনে করো ডাইক্রোমেট Cr2O7 2-, ডাইক্রোমেট একটা আয়ন। এখানে এই ক্রোমিয়াম এবং অক্সিজেন দুইটা পরমাণু রয়েছে, এদের জারণ সংখ্যার যোগফল হবে এই আয়নের চার্জের সমান। অর্থাৎ কোন আয়নে অবস্থিত পরমাণু সমূহের জারণ সংখ্যার যোগফল ওই আয়নের চার্জের সমান। কিছু যৌগমূলকের কথা লক্ষ্য করো, যেমন মনে করো সালফেট। হ্যাঁ, এই যৌগমূলকে এই সালফেটের জারণ সংখ্যা -2। হাইড্রোক্সাইড আয়নের কথা চিন্তা করো, এই যৌগমূলকের জারণ সংখ্যা -1। সায়ানাইড, এখানে সায়ানাইডের জারণ সংখ্যা -1, কিন্তু এদের কার্বন এবং নাইট্রোজেনের জারণ সংখ্যা কিন্তু ভিন্ন। অর্থাৎ কার্বন এবং নাইট্রোজেনের জারণ সংখ্যার যোগফল যোগ করলে সে যোগফলটা হবে -1। এখানে সালফার এবং অক্সিজেনের জারণ সংখ্যাগুলো যোগ করলে সে যোগফল হবে -2। অর্থাৎ সালফার অক্সিজেনের জারণ সংখ্যা ভিন্ন, কিন্তু টোটাল যৌগমূলকের জারণ সংখ্যা -2। তাহলে আমি আশা করছি তোমরা জারণ সংখ্যা নির্ণয়ের নিয়মাবলী সম্পর্কে একটু বুঝতে পেরেছো। এবার আমরা জারণ সংখ্যা নির্ণয় করি। যেমন তোমাকে বললাম যে পটাশিয়াম পারম্যাঙ্গানেট KMnO4, এখানে ম্যাঙ্গানিজের জারণ সংখ্যা কত একটু বের করো। তাহলে এই ধরনের সমস্যা সমাধানের জন্য আগে একটু লিখে নিচ্ছি। এখানে পটাশিয়ামের জারণ সংখ্যা, যেহেতু পটাশিয়াম এই যৌগ হিসেবে রয়েছে, এর মধ্যে যুক্ত রয়েছে, আর পটাশিয়াম পর্যায় সারণীর 1A গ্রুপে মৌল, অবশ্যই তাহলে জারণ সংখ্যা কত হবে? জারণ সংখ্যা হবে +1। কারণ পর্যায় সারণীর 1A গ্রুপের মৌলগুলো যদি কোনো যৌগ গঠন করে তাহলে তাদের জারণ সংখ্যা +1 হবে। অক্সিজেনের জারণ সংখ্যা, এটা কিন্তু অক্সিজেনের কোনো সুপার অক্সাইড বা পার অক্সাইড না, তাহলে অতএব এক্ষেত্রে অক্সিজেনের জারণ সংখ্যা কত? -2, কারণ সকল যৌগে অক্সিজেনের জারণ সংখ্যা -2। যেহেতু এটা পার অক্সাইড বা সুপার অক্সাইড নয়, কাজেই এখানে অক্সিজেনের জারণ সংখ্যা -2। আর ম্যাঙ্গানিজের জারণ সংখ্যাটা আমি একটু ধরে নিচ্ছি, ধরি Mn এর জারণ সংখ্যা, অর্থাৎ এই যৌগটিতে ম্যাঙ্গানিজের জারণ সংখ্যা X। এবার আমরা যে নিয়মটা অ্যাপ্লাই করব, যে একটা নিরপেক্ষ অণুতে পরমাণু সমূহের জারণ সংখ্যার যোগফল 0। অতএব আমরা লিখতে পারি পটাশিয়ামের জারণ সংখ্যা +1, যেহেতু একটা পরমাণু রয়েছে। ম্যাঙ্গানিজে ধরে নিলাম X। অক্সিজেনের জারণ সংখ্যা কত? -2, আর অক্সিজেন যুক্ত রয়েছে 4টি, তাহলে গুণ 4 = 0। তাহলে বা 1 + x - 8 = 0, বা x - 7 = 0, অতএব x = +7। অবশ্যই জারণ সংখ্যাকে প্লাস বা মাইনাসের মাধ্যমে প্রকাশ করতে হবে, অর্থাৎ এটা +7। তার মানে অতএব KMnO4 যৌগে এই ম্যাঙ্গানিজের জারণ সংখ্যা, ম্যাঙ্গানিজের জারণ সংখ্যা কত? +7। এভাবে আমরা কোন একটা যৌগে কোন একটি পরমাণুর জারণ সংখ্যাটা হিসাব করব। এবার একটা আয়নের জারণ সংখ্যা হিসাব করি, Cr2O7 2-, ডাইক্রোমেট আয়ন। এটা ছিল পটাশিয়াম পারম্যাঙ্গানেট, আর এটা হলো ডাইক্রোমেট আয়ন। এখানে ক্রোমিয়ামের জারণ সংখ্যাটা একটু বের করি। একটু লক্ষ্য করো, এখানে অক্সিজেনের জারণ সংখ্যা, অক্সিজেন যদি কোনো যৌগ গঠন করে নিশ্চয়ই তার জারণ সংখ্যা কত? -2। আর ক্রোমিয়ামেরটা ধরে নিচ্ছি, ক্রোমিয়ামের জারণ সংখ্যা X। তাহলে দেখো এটা কিন্তু একটা আয়ন, তাহলে কোন আয়নে অবস্থিত পরমাণু সমূহের জারণ সংখ্যার যোগফল আয়নের চার্জের সমান। তাহলে ক্রোমিয়ামের যেহেতু X ধরেছি, ক্রোমিয়ামের পরমাণু আছে কয়টা? 2টা, তাহলে গুণ 2 প্লাস
অক্সিজেনের জারণ সংখ্যা -2, অক্সিজেনের পরমাণু রয়েছে 60টি গুণ 7 ইকুয়াল কি হবে? এক্ষেত্রে কি শূন্য হবে? না, অবশ্যই শূন্য হবে না। এক্ষেত্রে এই আয়নের চার্জ হবে, অর্থাৎ -2 বা 2x - 14 ইকুয়াল -2 বা 2x ইকুয়াল -2 প্লাস 14 বা 2x ইকুয়াল 12 অর্থাৎ x ইকুয়াল +6। তার মানে এই ডাইক্রোমেট আয়নে ক্রোমিয়ামের জারণ সংখ্যা Cr2O7 2- আয়নে ক্রোমিয়ামের জারণ সংখ্যা, ক্রোমিয়ামের জারণ সংখ্যা হলো +6। ক্রোমিয়ামের জারণ সংখ্যা +6। এইভাবে আমরা জারণ সংখ্যা হিসাব করব। এবার একটা জটিল যৌগের লক্ষ্য করো, K4Fe3CN6। এটা একটা জটিল যৌগ। এখানে আয়রনের জারণ সংখ্যাটা বের করতে চাচ্ছি। একটু লক্ষ্য করো, এখানে পটাশিয়ামের জারণ সংখ্যা কত? পর্যায় সারণীর অনেক গ্রুপের মৌল অবশ্যই +1। সায়ানাইড দেখো একটা যৌগমূলক, সায়ানাইড এর জারণ সংখ্যা কত? এটা যেহেতু একটা যৌগমূলক বা সায়ানাইড আয়ন আকারে, এর জারণ সংখ্যা -1। সায়ানাইডের জারণ সংখ্যা -1। আর ধরি এই আয়রনের জারণ সংখ্যাটা কত ধরে নিচ্ছি? x ধরে নিচ্ছি। তাহলে দেখো আমরা লিখতে পারি পটাশিয়ামের +1 গুণ 4, যেহেতু 4টা পরমাণু, প্লাস আয়রনের x, সায়ানাইডের -1 গুণ 6 ইকুয়াল 0। তাহলে বা 4 + x - 6 ইকুয়াল 0, অতএব x ইকুয়াল +2। তার মানে এই জটিল যৌগে আয়রনের জারণ সংখ্যা হলো +2। এভাবে কোনো যৌগমূলক থাকলেও আমরা জারণ সংখ্যাটা বের করতে পারবো। আরেকটা জটিল আয়ন খেয়াল করো, CuNH3 4, এরকম একটা জটিল আয়ন দেওয়া আছে। কপারের জারণ সংখ্যাটা বের করতে চাচ্ছি। তাহলে একটু লক্ষ্য করো যে এক্ষেত্রে অ্যামোনিয়া এটা কিন্তু কোনো আয়ন নয়, এটা কিন্তু কোনো যৌগমূলক নয়, এটা একটা নিরপেক্ষ অণু। আর নিরপেক্ষ অণু জারণ সংখ্যা কত? 0। তাহলে কপারের যদি আমি x ধরি, তাহলে x প্লাস অ্যামোনিয়া যেহেতু নিরপেক্ষ অণু, এর জারণ সংখ্যা 0 গুণ আর 4টা, যেহেতু 4টা অ্যামোনিয়া রয়েছে, ইকুয়াল হবে এর চার্জের সমান, অর্থাৎ +2। তো অতএব x + 0 ইকুয়াল +2। তাহলে অতএব x ইকুয়াল +2। তাহলে এই জটিল আয়নে কপারের জারণ সংখ্যা হলো +2। এভাবে আমরা জারণ সংখ্যা বের করব। এবার আরেকটা বিষয় লক্ষ্য করো, যে সকল যৌগে কেন্দ্র পরমাণু একাধিক থাকে, যেমন মনে করো সোডিয়াম থায়োসালফেট Na2H2O3, এটার নাম সোডিয়াম থায়োসালফেট। এখানে সালফারের জারণ সংখ্যা বের করতে চাচ্ছি। এখানে দেখো 2টা সালফার পরমাণু রয়েছে। তাহলে আমাদের গতানুগতিক যে নিয়ম, সেই নিয়ম অনুযায়ী যদি বের করি, তাহলে এক্ষেত্রে যদি আমি সালফারের x ধরে নেই, তাহলে দেখো সোডিয়ামের জারণ সংখ্যা +1, পর্যায় সারণীর 1 গ্রুপের মৌল, গুণ 2, যেহেতু 2টা পরমাণু। সালফারের ধরলাম x, যেহেতু 2টা পরমাণু, গুণ 2, প্লাস অক্সিজেনের -2 গুণ 3 ইকুয়াল 0, বা 2 + 2x - 6 ইকুয়াল 0, বা 2x - 4 ইকুয়াল 0, বা 2x ইকুয়াল 4, অর্থাৎ x ইকুয়াল +2। তাহলে এখানে মনে হচ্ছে সোডিয়াম থাইসালফেটে সালফারের জারণ সংখ্যা কত? +2। এখানে তো 2টা সালফার পরমাণু রয়েছে, তাহলে কি 2টা সালফারেরই জারণ সংখ্যা +2? হ্যাঁ, এটা 2টা সালফারের জারণ সংখ্যা +2 হতেও পারে, নাও পারে, দুটা ভিন্ন হতে পারে। আসলে এই +2 বের হয়েছে, এটা হচ্ছিল এই 2টা সালফার পরমাণুর জারণ সংখ্যার গড় মান। অর্থাৎ একাধিক পরমাণু যদি থাকে, তাহলে তাদের জারণ সংখ্যার গড় মান হচ্ছে এটা +2। আমরা একটু গাঠনিক সংকেতের দিকে লক্ষ্য করলে বিষয়টা ক্লিয়ার হবে। সোডিয়াম থাইসালফেটের গাঠনিক সংকেত কেমন একটু লক্ষ্য করুন।
সোডিয়াম থায়োসালফেট, সোডিয়াম, এখানে কেন্দ্রীয় পরমাণু সালফার, সালফারের সাথে অক্সিজেন যুক্ত, সোডিয়াম যুক্ত, আরেকটা অক্সিজেন ডাবল বন্ডের মাধ্যমে যুক্ত, আর আরেকটা সালফার সন্নিবেশ বন্ধনের মাধ্যমে যুক্ত। এটা হলো সোডিয়াম থায়োসালফেটের গাঠনিক সংকেত। তাহলে এই যে দুইটা সালফার রয়েছে, দুইটা সালফারের কি জারণ সংখ্যা +2? আমি একটু বের করে দেখি। একটু লক্ষ্য করো যে এই যে সোডিয়াম থায়োসালফেট, এই সালফার অক্সিজেনের এই বন্ধনের একটু লক্ষ্য করো। এই বন্ধনের তড়িৎ ঋণাত্মকতা কার বেশি, সালফারের না অক্সিজেনের? নিশ্চয়ই সালফার অপেক্ষা অক্সিজেনের তড়িৎ ঋণাত্মকতা বেশি। তাহলে এই বন্ধনের দরুন এই অক্সিজেন হবে ঋণাত্মক আর এই সালফার হবে কি ধনাত্মক। অর্থাৎ এই বন্ধনটাকে যে কোনো একজনের অধিকারে কল্পনা করতে হবে। যেহেতু অক্সিজেনের তড়িৎ ঋণাত্মকতা বেশি, অর্থাৎ এই বন্ধন যুগল ইলেকট্রন অক্সিজেনের অধিকারে, অর্থাৎ অক্সিজেন ঋণাত্মক আর সালফার হচ্ছে ধনাত্মক। এই বন্ধনের কথা যদি চিন্তা করি, তাহলে এই বন্ধনের দরুন ইলেকট্রন যুগল অক্সিজেনের দিকে সরে যাবে, অর্থাৎ অক্সিজেন ঋণাত্মক, সালফার ধনাত্মক। তাহলে দেখো এই বন্ধনের দরুন সালফার ধনাত্মক, এই বন্ধনের দরুন সালফার ধনাত্মক। এবার এই সালফার অক্সিজেনের ডাবল বন্ড যদি আমরা একটু চিন্তা করি, একটু খেয়াল করো, অক্সিজেনের তড়িৎ ঋণাত্মকতা বেশি, এই বন্ধনের দরুন সালফার প্লাস অক্সিজেন মাইনাস, এই বন্ধনের দরুন সালফার প্লাস অক্সিজেন মাইনাস। যেহেতু দুইটা বন্ধন, তাহলে দুইটার দরুন সালফার দুইটা প্লাস অক্সিজেন দুইটা মাইনাস। এবার সন্নিবেশ বন্ধনের কথাটা একটু চিন্তা করো। এই সন্নিবেশ বন্ধন কি নিশ্চয়ই তোমরা জানো যে এক্ষেত্রে একজন দাতা পরমাণু আর একজন গ্রহীতা পরমাণু থাকবে। অর্থাৎ এই সালফার তার চতুর্থ স্তরের একজোড়া ইলেকট্রন এই সালফারের দিকে ঠেলে দিয়েছে, অর্থাৎ দুটো ইলেকট্রন এর দিকে ঠেলে দিয়েছে। তার মানে নিশ্চয়ই এই সালফার দুইটা মাইনাস, এই সালফার দুইটা মাইনাস, আর এই সালফার হয়ে যাবে দুইটা প্লাস। এই সন্নিবেশ বন্ধনের দরুন, কারণ এই সালফার তার চতুর্থ স্তরে দুটো ইলেকট্রনে ঠেলে দিয়েছে, দুটো ইলেকট্রন ওকে দিয়েছে, অর্থাৎ এই সালফার দুইটা ঋণাত্মক, এই সালফার দুইটা ধনাত্মক। তাহলে টোটাল দেখো এই সালফারে কয়টা ধনাত্মক চার্জ তৈরি হয়েছে। এই বন্ধনের দরুন একটা পজিটিভ চার্জ, এই দুটা বন্ধনের দরুন দুইটা পজিটিভ চার্জ, এই বন্ধনের দরুন একটা পজিটিভ চার্জ, সন্নিবেশ বন্ধনের দরুন দুইটা পজিটিভ চার্জ। টোটাল 2 3 4 5 6। তাহলে এই সালফারের জারণ সংখ্যা হলো +6 আর এই সালফারের জারণ সংখ্যা হলো -2, যেহেতু এক্ষেত্রে দুইটা ঋণাত্মক। তাহলে দেখো দুইটা সালফারের জারণ সংখ্যা কি +2 হচ্ছে? অবশ্যই না, একটার +6 আর একটার -2। এইবার এই দুটো যদি গড় করি, এই দুটোর জারণ সংখ্যা যদি গড় করি, অর্থাৎ -2 প্লাস 6 ভাগ 2, তাহলে দেখো -2 + 6/2 = 4/2 ইকুয়াল কত পাচ্ছি? +2 পাচ্ছি। এই +2 হচ্ছে এটা। আশা করছি তোমরা বিষয়টা বুঝতে পেরেছো। অর্থাৎ এই দুটো সালফারের জারণ সংখ্যা কিন্তু ভিন্ন, এটার -2 দেখেন আমরা দেখতে পাচ্ছি, আর একটা হচ্ছে +6, আর এই দুটোর গড় মান হচ্ছে এই +2। তাহলে একাধিক পরমাণু থাকলে সেই গড় জারণ সংখ্যার মানটাই আসলে বের হয়। আশা করছি তোমরা বিষয়টা বুঝতে পেরেছো। এবার আরেকটা যৌগের দিকে একটু লক্ষ্য করো, সোডিয়াম টেট্রাথায়োনেট, সোডিয়াম টেট্রাথায়োনেট Na2S4O6, এটার নাম সোডিয়াম টেট্রাথায়োনেট। এখানে সালফার দেখো 4টে রয়েছে। তাহলে আমরা যদি নিয়ম অনুসারে একটু বের করি, সোডিয়ামের +1 গুণ 2 প্লাস সালফারের ধরলাম x গুণ 4 প্লাস অক্সিজেনের -2 গুণ 6 = 0। তাহলে বা 2 + 4x - 12 = 0, বা 4x - 10 = 0, বা 4x = 10, বা x = 10/4, অর্থাৎ x = 2.5 + 2.5। তো দেখো এই যৌগের সালফারের জারণ সংখ্যা বের হচ্ছে +2.5। তার মানে কি প্রত্যেকটা সালফারেরই জারণ মান এই +2.5? অবশ্যই না, এটা হচ্ছিল এই 4টা সালফারের জারণ সংখ্যার গড় মান বের হয়েছে, এটা গড় মান। আমরা গাঠনিক সংকেত লক্ষ্য করলে 4টা সালফারের কার জারণ মান কত সেটা স্পষ্ট হবে।
সোডিয়াম টেট্রাথায়োনেটের গাঠনিক সংকেত একটু লক্ষ্য করো। সোডিয়াম, অক্সিজেন, এখানে সালফার, এখানে সালফার, এইটার সাথে এখানে Na প্লাস ও মাইনাস, এই সালফারের সাথে একটা অক্সিজেন সন্নিবেশ বন্ধন আর একটা সন্নিবেশ বন্ধন, এটার সাথেও একটা সন্নিবেশ বন্ধন আর একটা সন্নিবেশ বন্ধন, আর দুটো সালফার দেখো মাঝে এইভাবে ঢুকে গেছে। এই হচ্ছে সোডিয়াম টেট্রাথায়োনেটের গাঠনিক সংকেত। এবার যদি আমরা একটু বন্ধনগুলোকে ভেঙে লিখি, প্লাস মাইনাস আকারে লিখি, একটু লক্ষ্য করো। এই সালফারের কথা প্রথমত চিন্তা করি। এই যে সালফার অক্সিজেনের যে বন্ধন, অক্সিজেনের তড়িৎ-ঋণাত্মকতা বেশি, তাহলে অবশ্যই এই অক্সিজেন মাইনাস হয়ে যাবে এই বন্ধনের দরুন, এই সালফার হয়ে যাবে প্লাস। আর এই যে ঋণাত্মক দেখতে পাচ্ছ, এটা আসলে সোডিয়াম অক্সাইড, এই দুটোর মধ্যকার প্লাস মাইনাস, কিন্তু এই বন্ধনের দরুন যেহেতু অক্সিজেনের তড়িৎ-ঋণাত্মকতা বেশি, এটা মাইনাস আর এই সালফার হয়ে যাবে প্লাস। এবার সন্নিবেশ বন্ধনের কথা চিন্তা করো। সন্নিবেশ বন্ধন নিশ্চয়ই সালফার এক জোড়া ইলেকট্রন ঠেলে দিয়েছে, তাহলে একটা সন্নিবেশ বন্ধন মানে সালফারের দুইটা প্লাস, কারণ দুইটা ইলেকট্রন ঠেলে দিয়েছে, আর অক্সিজেন দুইটা মাইনাস। এই সন্নিবেশ বন্ধনের কথা যদি চিন্তা করি, তাহলে সালফার দুইটা প্লাস, অক্সিজেন দুইটা মাইনাস। এবার এই সালফারের কথা যদি চিন্তা করি, এই বন্ধনের দরুন সালফার প্লাস, অক্সিজেন মাইনাস। এই সন্নিবেশ বন্ধনের দরুন সালফার দুইটা প্লাস, কারণ সন্নিবেশ বন্ধন মানে এক জোড়া ইলেকট্রন দিয়েছে, এটা অক্সিজেন দুইটা মাইনাস। এই সন্নিবেশ বন্ধনের দরুন এই সালফার দুইটা প্লাস আর এই অক্সিজেন দুইটা মাইনাস, এই সন্নিবেশ বন্ধনের দরুন। আর এই বন্ধনের সালফার সালফারের বন্ধন দেখো, সালফার সালফার, এক্ষেত্রে কি কারো তড়িৎ-ঋণাত্মকতা কম বেশি আছে? না, দুটোই তো সালফার। তাহলে এই বন্ধনের আর সুষম বিভাজন, এক্ষেত্রে বিষম বিভাজন হবে না, অর্থাৎ কেউ প্লাসও হবে না, কেউ মাইনাসও হবে না। তাহলে এই সালফার সালফারের বন্ধন আর কারো অধিকারে যাবে না। তার মানে এইটার দরুন সালফারের জারণ সংখ্যা শূন্য, এই সালফারের জারণ সংখ্যা শূন্য, এই সালফার সালফার এটারও জারণ সংখ্যা শূন্য, এটার দরুন এই সালফার সালফার বন্ধনের দরুন এই সালফারের জারণ সংখ্যা শূন্য। তাহলে একটু লক্ষ্য করো যে এই সালফারের কয়টা চার্জ তৈরি হচ্ছে, এটার দরুন দুটা পজিটিভ, এই সন্নিবেশের জন্য দুইটা পজিটিভ, তাহলে 2 আর 2 4, আর এই সালফার অক্সিজেনের জন্য একটা পজিটিভ, তাহলে 2 আর 2 4 এর 5, তাহলে টোটাল হচ্ছে +5। এই সালফারের একটু লক্ষ্য করো যে এই সন্নিবেশ বন্ধনের দরুন দুইটা পজিটিভ, এই বন্ধনের দরুন সালফার অক্সিজেনের জন্য একটা পজিটিভ, এই সন্নিবেশ বন্ধনের জন্য দুইটা পজিটিভ, আর সালফার সালফারের জন্য তো কোনো চার্জ হচ্ছে না, শূন্য, তাহলে টোটাল 2 3 4 5, অর্থাৎ +5। আর এই সালফারের জারণ সংখ্যা +5, এই সালফারের জারণ সংখ্যা 0, এই সালফারের জারণ সংখ্যা 0। তাহলে দেখো চারটা সালফারের একজনের জারণ সংখ্যা +5, আর একটা 0, আর একটা 0, আর একটা +5। তাহলে আমরা যদি গড় মান বের করি, তাহলে দেখো কত পাচ্ছি, 10/2। আমরা সরি, এখানে 2 হবে না, যেহেতু একটা দুইটা তিনটা চারটা পরমাণু, তাহলে এটা ভাগ 4, এটা ভাগ হচ্ছিল 4। হ্যাঁ, তাহলে এটা আমরা ক্যালকুলেশন করলে দেখো এই +2.5 পাচ্ছি, এই +2.5 হচ্ছিল আমাদের এই গড় মান। তাহলে দেখো যে সোডিয়াম টেট্রাথায়োনেটে চারটে সালফার রয়েছে, চারটা সালফারের জারণ অবস্থা ভিন্ন ভিন্ন, একটার জারণ অবস্থা +5, আর একটা +5, আর দুটো সালফারের জারণ অবস্থা 0 0। আর এই চারটে সালফারের জারণ মানের গড় করলে আমরা পাচ্ছি +2.5। এই +2.5ই আমাদের এই ক্যালকুলেশনে বের হয়েছে। তুমি নিশ্চয়ই বুঝতে পেরেছো যে এই মানটা আসলে এই ভিন্ন ভিন্ন সালফারের, অর্থাৎ এদের জারণ সংখ্যার গড় মান। এর মানে এই না যে এই +2.5টা প্রত্যেকটা সালফারের জারণ মান, তা না, চারটে সালফারের জারণ সংখ্যার গড় মান হচ্ছিল এটা। আমি আশা করছি তোমরা এই জারণ সংখ্যা নির্ণয় করতে পারবে, এবং একাধিক পরমাণু বিশিষ্ট যে যৌগ, সেক্ষেত্রে জারণ মান প্রত্যেকের যে ভিন্ন ভিন্ন, সে বিষয়টাও গাঠনিক সংকেতের সাহায্যে ব্যাখ্যা করতে পারবে। তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আমি আমার ক্লাসটি এখানে শেষ করছি।